রিক্যাপ করি। তো লাস্ট ক্লাসে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করার চেষ্টা করছি একটু। কোথায় এগুলা? অনেক কিছু শেষ। আমরা মোটামুটি আজকে আবার বর্ণালী নিয়ে নতুন আরেকটা সুন্দর টপিক নিয়ে শুরু করে দিব। ঠিক আছে কথাবার্তা? বাহ বাহ। এই কয়দিন হয়েছে তোমরা পড়তেছো? বেশি দিন তো হওয়ার কথা না। আজকে তো 8 নাম্বার লেকচার ভাই। 8 নাম্বার লেকচার, ওকে। বেশি তো হওয়ার কথা না। আচ্ছা 8 নাম্বার লেকচার ঠিক আছে, বাট মাঝখান দিয়ে পার্ট 1 পার্ট 2 করে আরো লেকচার দিচ্ছি মনে হয়। আচ্ছা শোনো, তো আমরা ইলেকট্রন বিন্যাস করা শিখতেছিলাম। তো ইলেকট্রন বিন্যাস করতে যে আমরা আউফবাউ নীতি শিখছি। আউফবাউ হচ্ছে একটি জার্মান শব্দ যার বাংলা হচ্ছে বিল্ডিং আপ। তো ইলেকট্রন কি করে বলতো? প্রথমে যখন কোন একটা অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, শুরুতে কি করে? নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপরে আস্তে আস্তে কি উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, ঠিক আছে, পূর্ণ করে করে। তো এর মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস শিখছি অনেকগুলা, এবং আমরা মোটামুটি প্রায় সব ধরনের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবো, পাশাপাশি আয়ন গুলারও ইলেকট্রন বিন্যাস করতে পারবো, তাই না? তো দেখো এখানে কিন্তু আমরা পরমাণু এবং পরমাণু থেকে যে আয়নগুলো উৎপন্ন হয় সেগুলোর ইলেকট্রন বিন্যাস শিখতেছি। তো তোমরা যদি আরো উচ্চতর জ্ঞান অর্জন করতে চাও, দেখবা একটা সময় তোমরা অণুর ইলেকট্রন বিন্যাসও করতে পারবা। অণুর ইলেকট্রন বিন্যাস যেটা, সেটা একটু ভিন্ন। তোমাদের আণবিক অরবিটাল থিওরি আছে একটা, ঠিক আছে, অণুর মধ্যে আবার অরবিটালে ভাগ করছে। তো অণুর ইলেকট্রন বিন্যাস এখন লাগবে না, এখন লাগবে না, বা তোমাদের বইতেও নাই, তোমাদের সিলেবাসেও নেই। বাট একটা সময় যে আমি হালকা একটু জ্ঞান দিব এটা সম্পর্কে, ঠিক আছে, 3 নাম্বার চ্যাপ্টার। তো এখানে কিন্তু তোমরা কোন একটা পরমাণু এবং পরমাণু থেকে উৎপন্ন হওয়া আয়নের ইলেকট্রন বিন্যাস শিখতেছো। তো আহ্বাও নীতির পরে আমরা শিখলাম হুন্ডের নীতি। ভাইয়া হুন্ডের নীতি কি ছিল? যখন যখন সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। আমরা জানি একটা উপস্তরের সবগুলো অরবিটালের শক্তি কি সমান। যেমন 3p উপস্তরের 3px 3py 3pz তিনটা অরবিটালের শক্তি সমান। তো এই যে তিনটা অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করবে, তখন এমন ভাবে প্রবেশ করবে যেন সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় থাকে এবং তাদের স্পিন কি হয়? একমুখী হয়। ঠিক আছে, এটা কি ছিল? হুন্ডের নীতি ছিল। তার মানে যখন সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রন প্রবেশ করবে, তখন তাদের তারা এমন ভাবে প্রবেশ করবে যেন সর্বোচ্চ সংখ্যক সিঙ্গেল থাকে, বিজোড় থাকে, এবং তাদের স্পিন কি হয়? একমুখী হয়। এবং সবার শেষে আমাদের ছিল কি বলতো ভাইয়া? পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিটা কি ছিল বলতো ভাইয়া? একটি নির্দিষ্ট পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মানই কি হবে না? সমান হবে না। এবং আমরা দেখো যখন আমরা হুন্ডের নীতি শিখছি, তখন কিন্তু হুন্ডের নীতি শিখার পাশাপাশি আমরা একটা নির্দিষ্ট ইলেকট্রন কোথায় আছে ওইটা ওইটা বের করা শিখছি, পাশাপাশি ওই ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মানগুলা কি হবে সেটাও কিন্তু বের করা শিখে ফেলছি, তাই না? হুন্ডের নীতি পড়ার সময় জি জি হ্যাঁ, ভাইয়া। ওইটাও কিন্তু আমরা শিখে ফেলছি সাথে সাথেই। ঠিক আছে, সাথে সাথে ওইটাও আমরা শিখে ফেলছি। তো এরপরে আমরা পলির বর্জন নীতিতে দেখছি যে যে কোনো দুইটা ইলেকট্রনের জন্য একটা নির্দিষ্ট পরমাণুর, অবশ্যই তুমি যদি আলাদা দুইটা পরমাণু নাও সেক্ষেত্রে পসিবল চারটা কোয়ান্টাম সংখ্যার পসিবল, বাট একটা নির্দিষ্ট পরমাণুর জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা, মানে একটা ভাইয়া নির্দিষ্ট পরমাণুর দুটি ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মানে কি হবে না? কখনো সমান হবে না। এবং এক্ষেত্রে তোমাদের একটা এইচডব্লিউ দিছিলাম যে ম্যাঙ্গানিজের 21 ও 23 নং ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান বের করবা, এবং এরপরে দেখাবা যে আসলে চারটা কোয়ান্টাম সংখ্যার মান সমান হচ্ছে না। তাহলে হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছিলা? ভাইয়া কোয়ান্টাম সেটটা একটু বলতেন একটু। কোয়ান্টাম কোয়ান্টাম কি বলতাম ভাইয়া? প্রশ্নে আসছিল যে আমাদের এক্সামে হ্যাঁ, কি কোয়ান্টাম কি সেট আসছিল? একটা নৈমিত্তিক আসছিল এক্সামে। হ্যাঁ, কোয়ান্টাম সেট হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সমূহের সেট। মনে করো 21 একটা নির্দিষ্ট ইলেকট্রনের জন্য, যেমন 19 নং ইলেকট্রনের জন্য আমরা কি কোয়ান্টাম সংখ্যার একটা সেট পাইছি না? n 4, l 0, m 0, s ½ এই পুরোটারে বলা হয় হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সেট। কেমন? একটা নির্দিষ্ট ইলেকট্রন। কোন পরীক্ষায় আসছে তোমার? কাউসার? আপনার এক্সামে দিছিলেন আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাদের। কোয়ান্টাম সংখ্যার সেট বলতে একটা নির্দিষ্ট ইলেকট্রনের জন্য এই যে চারটা কোয়ান্টাম সংখ্যা সেট। প্রশ্ন কি ছিল? কোনটি সম্ভব না? এই প্রশ্ন কি ছিল? জি ভাইয়া, কোনটি সম্ভব কোনটি না? সম্ভব না? শোনো, তো তোমার কাছে n এর মান আছে, l এর মান আছে, m এর মান আছে, s এর মান আছে। দেখো n এর মান যখন 4, l এর পসিবল মান কত? 0 থেকে 3 পর্যন্ত না? জি ভাইয়া। যখন l এর মান যখন 2, তখন m এর মান কত পসিবল? -2 থেকে -2 থেকে +2 +2, +2, এগুলাই চেক করবা যে সব ঠিক আছে কিনা। যেটা ঠিক নাই, মনে করো তোমার l এর মান দেওয়া আছে 1,
কিন্তু এম এর মান দেওয়া আছে -2। ভাইয়া এটা কি পসিবল? এল এর মান 1 এর জন্য এম এর মান -2? না ভাইয়া। পসিবল না। এটাই টেস্ট করবা, আর কিছু না। ঠিক আছে? এটাই টেস্ট করবা। ঠিক আছে? এটাই টেস্ট করবা। তো জি দেখো ভাইয়া আমরা যে বুঝছি। হ্যাঁ, দেখো আমরা বাড়ির কাজটা করে ফেলি। তো ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস কি ছিল বলো তো ভাইয়া? শোনো, শোনো, পিয়া শোনো। শোনো, শোনো, পিয়া শোনো। 12 টা হইলো। তারপরে হচ্ছে পিয়া। তারপরে আবার কি বলো তো ভাইয়া? শোনো। তারপরে কি? দাঁড়াও। তাই না? এটা না বলো তো ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস? বা তুমি এটাকে এভাবেও লিখতে পারো। আর্গনের জি ভাই। ইলেকট্রন বিন্যাস। তারপরে কি? 3d5 4s2 এটা লিখতে পারো না ভাইয়া? অবশ্যই। হ্যাঁ, জি এটাও ভাই। লিখতে পারো। তোমার ইচ্ছা। এখন দেখো তোমাকে বলছে 21 নাম্বার আর 23 নাম্বার ইলেকট্রনের জন্য 4 টি কোয়ান্টাম সংখ্যার মান বের করবা। দেখো তো 21 আর 23 নাম্বার ইলেকট্রন আছে কোথায়? 1 আর 2 নাম্বার এখানে, 3 আর 4 এখানে, 5 থেকে 10 3D এখানে। 5 এ আছে। হ্যাঁ, হ্যাঁ। 3D তে 11 আছে। থেকে 12 এক্সাক্টলি 3 তে আছে। 11 12 এখানে, 13 থেকে 18 এখানে, 19 20 আছে এখানে, তাই না? তারপরে জি 21 ভাইয়া। থেকে 25 আছে এখানে। 21 থেকে 25 কোথায় আছে? এখানে আছে, তাই না? 3D তে। 21 থেকে 21 থেকে 25 আছে 3D তে। তাহলে 3D তে অরবিটাল আছে 5 টা। 1 2 3 5, তাই না? তাহলে 21 থেকে 25 আছে এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের 21 নাম্বার, এটা 22, এটা 23, এটা 24, এটা 25, তাই না? তাহলে 21 নাম্বার হচ্ছে এটা, 23 নাম্বার কোনটা? এইটা। তাহলে 21 নাম্বার ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেটটা তোমরা বের করে ফেলো। ঠিক আছে? বা কোয়ান্টাম সংখ্যাগুলা বের করে ফেলো। তাহলে 21 নাও। রা 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 রা। আচ্ছা বলো তো 21 নাম্বার ইলেকট্রনটা আছে কোথায়? 3p তে। তাহলে বলো তো এটার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 3 3 সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত হবে? 3p, 2 সরি ডি, 3d। তাহলে 3d 2 মানে কি? ভাইয়া। হ্যাঁ, ডি 2 হচ্ছে 2, তাই না? এরপরে বলো তো ভাই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? -2 -2 মাইনাস, এই যে -2 -1 0 +1 +2। আর আমরা জানি প্রথমটা আমরা ইচ্ছা মতো ধরতে পারি, তাই না? তো ধরতে পারো, সমস্যা নেই। তবে -2 দাও, এটাই যেহেতু তোমাদের বইতে ফলো করছে। তারপরে কি বলতো ভাই স্পিন কোয়ান্টাম সংখ্যা? ভাইয়া প্লাস। একটাই ধরলেই হলো। হ্যাঁ, প্লাস হাফই ধরো। একটা ধরলেই হলো, শুরুরটা একটা ধরলেই হলো। প্লাস হাফ, তাই না? এই উপরের দিকে আমরা প্লাস হাফ। তাহলে চলো 23 নাম্বার ইলেকট্রনেরটা দেখি। 23 নাম্বার ইলেকট্রনও কোথায় আছে? এই যে 3d তে আছে, বাট এই জায়গায়, তাই না? তাহলে যেহেতু জি 3d ভাইয়া। তে আছে, n এর মান কত? 3, 3 l এর মান কত? 2। বলো 2 তো m এর মান কত? 0 0 0। m এর মান হচ্ছে 0। বলো তো 0 s এর মান কত? দেখো উপরের প্লাস দিকে হাফ। তুমি প্লাস হাফ ধরছো, তাইলে এটাও উপরের দিকে, এটাও কত ধরতে হবে? প্লাস হাফ প্লাস। ধরতে হবে। দেখো তো 21 নাম্বার ইলেকট্রন এবং 23 নাম্বার ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মানে কি সমান আসছে? না ভাইয়া। না। তাইলে কি সেটা পলির বর্জন নীতি মানতেছে, বা পলির বর্জন নীতিটি কি সঠিক, তাই না? জি ভাইয়া। সুতরাং পলির বর্জন নীতি সঠিক। ভাই আজকে তো একটা প্রশ্নে ভাইয়া ইমন ভাইয়া নিতে ছিল, ওইটাও তো সঠিক। এই না, ইমন ভাইয়া কোনো বিজ্ঞানী না। ভাই আমার একটু প্রবলেম হয়েছে আহ খাগড়াছড়িতে। হ্যাঁ, হ্যাঁ, যাও আজম, তুমি তো ভর্তি হইছো 2 দিন আগে। তুমি ইয়ে করো, তুমি কভার করো আগে আগের লেকচার। তাড়াতাড়ি কভার করো, কভার করে জয়েন করো, নইলে দেখবা চ্যাপ্টার শেষ। এবং চ্যাপ্টার শেষ হওয়ার দিকে দেখবা আরো কয়েকজন এসে ভর্তি হবে। এরকম হয়, সবসময় হয়। আচ্ছা তাহলে পলির বর্জন নীতি সঠিক, কেমন? এখন এই ফ্লোরিনেরটা কি ছিল, পরীক্ষায় ছিল আজকে? জি ভাইয়া। জি ভাইয়া ছিল। আচ্ছা, নিচের কোনটি হুন্ডের নীতি মেনে চলে না, বা জি হুন্ডের ভাইয়া। নীতি নিচের কোনটির জন্য প্রযোজ্য না? তুমি দেখো এবার ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখো। তোমার আমি 2টা পরমাণুর ইলেকট্রন বিন্যাস দিয়ে শিখাই বিষয়টা। মনে করো ক্লোরিন 17 একটা পরমাণু, আরেকটা হচ্ছে মনে করো সালফার 16। কেমন? দেখো 1s2 2s2 2p6 3s2 3p কত বলো তো সালফারের জন্য? 4, তাই না? আর এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। 3 দেখো 5 এতটুক পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই, ইলেকট্রন প্রবেশ করতে থাকে। দেখো 3p5 এ আছে 5টা। এবার তুমি যেহেতু 3p অরবিটাল আছে 3টা, তাই না? এটা হচ্ছে px অরবিটাল, এটা হচ্ছে py অরবিটাল, এটা হচ্ছে কি pz অরবিটাল। ঠিক আছে? এই যে 3p4 এ আছে 4টা, px py pz। ঠিক আছে? px py pz। দেখো দেখো সালফারে প্রথমে তুমি হুন্ডের নীতি মেনে ইলেকট্রন বিন্যাসটা করাও।
তাহলে হুন্ডের নীতি মেনে ইলেকট্রন বিন্যাস করলে 4টা ইলেকট্রন, যেহেতু প্রথমে এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4 নাম্বারটা কোথায় আসবে? এখানে আসবে না? জি ভাইয়া। এখন হুন্ডের নীতি মানা ছাড়া তুমি র্যান্ডমলি প্রবেশ করাও, জোড়ায় র্যান্ডমলি যদি প্রবেশ করাও, এখানে দুইটা, এখানে দুইটা, তাই না? এটা কি খালি। খালি? দেখো তো ভাইয়া, এই দুইটা কি তুমি সেম পাইছো? না ভাইয়া। তার মানে সালফারের ক্ষেত্রে যখন তুমি হুন্ডের নীতি মানতেছো না, তখন কি বলো তো ভাই, একটা ভুল ইলেকট্রন বিন্যাস পাচ্ছ না? জি ভাইয়া। জি ভাইয়া। এখন ক্লোরিনের ক্ষেত্রেও তুমি সেম কাজটা করো, প্রথমে হুন্ডের নীতি মানো, মানলে কি হবে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই না? জি ভাইয়া। এবার তুমি হুন্ডের নীতি মাইনো না, এবার তুমি হুন্ডের নীতি মাইনো না। হুন্ডের নীতি না মানলে কি? এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা। বলো তো পার্থক্য আছে কোনো? এখানে একটা। এই না পার্থক্য ভাইয়া। না আছে? ভাই। পার্থক্য নাই। এই জন্য বলছে যে আসলে হুন্ডের নীতি ছাড়াও তাদের আসলে ইলেকট্রন বিন্যাসটা করা যায়, সমস্যা হয় না। ঠিক তাহলে আছে? নিষ্ক্রিয় গ্যাসগুলোর সময় কোনো সময় না মানলেও চলে। হ্যাঁ, মানে যেগুলার তোমার মনে করো নিষ্ক্রিয় গ্যাসের কথা তুমি কেন বলতেছো? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো সেম, তাই না? 1s2 2s2 2p6 3s2, তাই না? সোডিয়ামের কথা বলো সেম। তো এগুলা হুন্ডের নীতি মানে ভাইয়া, বিশ্বাস করো হুন্ডের নীতি মানে, বাট তাদের ইলেকট্রন বিন্যাস দেখানোর জন্য হুন্ডের নীতিটা মাথায় রাখা লাগে না, কনসিডার করা লাগে না। তোমাদের বইতে, তোমাদের বোর্ডে এরকম একটা প্রশ্ন আসছিল, এই জন্য এই প্রশ্নটা দিতে হয়। ঠিক আছে? আর কিছুই না, যে আসলে এই টাইপের জিনিসপত্র তোমরা চিন্তা করতে পারো। কেমন? জি ভাইয়া। ওকে, ওকে, ওকে হইলে তাহলে একটা প্রশ্ন লিখো। আচ্ছা দেখো, প্রশ্ন লিখার আগে তোমাদের অনেক দিন আগে আমি কিছু জিনিসপত্র শিখাইছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা। বলো তো, এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন সিজিএস পদ্ধতিতে কত ছিল? কত ছিল? এন স্কয়ার এস স্কয়ার, Z square by n E naught. এন স্কয়ার এস স্কয়ার ডিভাইড বাই 4। 4 এই 4 এই পাই ইয়া শর্টকাট না, শর্টকাট না মেনটা জয় শর্টকাট বলতেছে। 4 পাই স্কয়ার mz স্কয়ার। 4 পাই mz, আর স্কয়ার এম জেড স্কয়ার। এমজেড হ্যাঁ, স্কয়ার। জি ভাইয়া। ঠিক আছে। তারপরে এনতম কক্ষপথের শক্তি ইএন ইজ ইকুয়াল টু কত ছিল? মাইনাস 2 মাইনাস 2 পাই স্কয়ার 2 এম ই পাই স্কয়ার জেড ই টু দি পাওয়ার 4 এন স্কয়ার এস 2 পাই স্কয়ার স্কয়ার বাই এন এম, স্কয়ার এস স্কয়ার। 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4, তাই না? 2 পাই স্কয়ার জি এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এন স্কয়ার। বাই বাই এন এন স্কয়ার স্কয়ার বাই এস স্কয়ার। বলো তো এখান থেকে তুমি এনতম কক্ষপথের ব্যাসার্ধ ভিএন এটা বের করতে, মানে এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ ভিএন এটা বের করতে পারবা? পারবা? জি ভাই, আবার অবশ্যই পারবা, এগুলো মনে নাই অবশ্যই পারবা। ভি ইজ ইকুয়াল টু এমভিআর ইজ ইকুয়াল টু কত? এনএইচ বাই এন এস বাই 2 পাই। 2 পাই। এখান থেকে ভি ইজ ইকুয়াল টু কত? এনএইচ বাই 2 পাই এম আর। এখানে আর এর মানটা বসিয়ে দাও ভাইয়া, এনএইচ ডিভাইড বাই 2 পাই এম, আর একে থাকবে এন স্কয়ার এস স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার। বলো তো কাটাকাটি করে কি আসে? বলো কাটাকাটি করে কি আসে? উপরে থাকবে 2, তারপরে কে থাকবে বলো? 2 পাই। বলো 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 বলো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বলো কত আসে? z স্কয়ার থাকবে। 2 পাই, 2 পাই এম এম কাটা জেড, 2 পাই জেড স্কয়ার স্কয়ার থাকবে ডিভাইড বাই বাই nh। হ্যাঁ, তাহলে 2 পাই জেড স্কয়ার ডিভাইড বাই কত? এনএইচ। ভাইয়া এই সূত্রটা কি মনে রাখার কোনো দরকার আছে? এটা তোমরা ডিরাইভ করতে পারতেছো না সুন্দরভাবে? খামোখা কষ্ট করার দরকার আছে? শোনো, মুখস্থ জিনিস যত কম করবা তত ভালো। এটা তো তুমি ডিরাইভ করতে পারতেছো। তুমি আর এর সূত্রটা যদি জানো, যেহেতু এটা তোমার জানা লাগবেই, মনে রাখা লাগবেই, তো তুমি এমভিআর ইজ ইকুয়াল টু এনএস বাই 2 পাইও জানো। তো এখান থেকে তুমি ভি এর মানটা ডিরাইভ করতে পারবা বা ডিরাইভ করা ছাড়াও বের করতে পারবা, তাই না? পারবা তো নাকি? ওকে, তাহলে এই যে তিনটা সূত্র সেটা কিন্তু আমরা জানি। শোনো, এগুলার কিন্তু এসআই এককে আলাদা আলাদা সূত্র আছে। সেগুলোর জন্য শর্টকাট কি বলে দিব, যে এগুলা মনে রাখলে সেগুলা কিভাবে মনে থাকে? এখন বলবো না, পরে একদিন বলবো। সিম্পল, সিম্পল সেম জিনিস, মানে সেম একটা জিনিস 1/4 পাই এপসাইলন নট দিয়ে গুণ ভাগ করলে আসলে তুমি এসআই এককে পেয়ে যাবে মানগুলা। ঠিক আছে? এগুলা ফিজিক্সে তোমাদের লাগবে, আমি পরে পড়াবো না। ঠিক আছে? তোমরা আরেকটু বড় হোক, পরে পড়াবো। আচ্ছা, তাহলে এনতম কক্ষপথের ব্যাসার্ধ এন স্কয়ার এস স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার। এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি En ইজ ইকুয়াল টু -2 পাই স্কয়ার এম জেড জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 এন স্কয়ার এস স্কয়ার। বলো তো আমরা শর্টকাট কি শিখছিলাম? এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন ইজ ইকুয়াল টু কি শিখছিলাম?
এন স্কোয়ার বাই জেড এ নট, এটা শিখছিলাম না? জি ভাইয়া। জি তারপরে ভাইয়া। এনতম কক্ষপথে শক্তি ইএন ইজ ইকুয়াল টু কি শিখছিলাম? মাইনাস আর এইচ প্রাইম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা স্কয়ার বাই শিখছিলাম এন না? স্কয়ার। জি ভাইয়া। এটা শিখছিলাম যেখানে আর এইচ কি শক্তির জন্য ঋৎবাক ধ্রুবক। এখন বলো মনে করো এটা হচ্ছে তোমার একটা নিউক্লিয়াস, যে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস যার পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড। এখানে অনেকগুলা শক্তি স্তর আছে, অনেকগুলা শক্তি স্তর আছে, অনেকগুলা শক্তি স্তর আছে, অনেকগুলা শক্তি স্তর আছে। মনে করো ভাইয়া এটা হচ্ছে N2 তম শক্তি স্তর। বলো তো N2 শক্তি স্তরে ইলেকট্রনের যে শক্তি En2 এটা কত হবে? মাইনাস আর এইচ প্রাইম জেড স্কোয়ার বাই স্কয়ার N2 বাই স্কোয়ার এন না? স্কয়ার। জি ভাইয়া। N2 স্কোয়ার। মনে করো এই ইলেকট্রনটা লাফ দিয়ে N1 কক্ষপথে আসছে। কোথায় আসছে? N1 কক্ষপথে আসছে। কোথায় আসছে বলো তো ভাইয়া? N1 N1 কক্ষপথে আসছে। তো বলো তো N1 কক্ষপথে এর শক্তি En1 সমান কত হবে? মাইনাস আর এইচ প্রাইম জেড জে স্কোয়ার স্কয়ার বাই ডিভাইড বাই এন কত? ওয়ান স্কয়ার। N1 স্কয়ার। N1 স্কয়ার। এখন বলো তো ভাইয়া এই যে এটা ছিল N2 ছিল উচ্চতর শক্তি স্তর, N1 ছিল নিম্নতর শক্তি স্তর। উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে যখন ইলেকট্রন লাফ দিয়ে আসবে তখন কিছু পরিমাণ শক্তি বিকিরিত হয়ে যাবে না তড়িৎ চুম্বকীয় ভাইয়া। তরঙ্গ জি আকারে? ভাইয়া। জি তখন ভাইয়া। কিন্তু কিছু পরিমাণ শক্তি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে বিকিরিত হয়ে যাবে। তো যেই পরিমাণ শক্তি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে বিকিরিত হয়ে গেছে ওই পরিমাণ শক্তিকে আমরা ডেল্টা ই বা ই দিয়ে প্রকাশ করতে পারি না? পারি তো? জি কোনো ভাইয়া। জি ভাইয়া। সমস্যা তো নাই। তাহলে এখানে ডেল্টা ই বলো বা ই বলো, ই হচ্ছে কি পরিমাণ শক্তি বলো তো ভাইয়া? এই ইলেকট্রনটা একটা ইলেকট্রন N2 তম কক্ষপথ থেকে N1 কক্ষপথে যখন কি আসে ফিরে আসে তখন কি হয় কিছু পরিমাণ শক্তি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে কি হয় বিকিরিত হয়। ওই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে বিকিরিত হচ্ছে যে পরিমাণ শক্তি সেই পরিমাণ শক্তির মান কত বলো তো ভাইয়া? ডেল্টা ই বা ই। বলো তো ভাইয়া এই ডেল্টা ই বা ই এর মান কি হবে? এইচ বাই ল্যামডা। E2 minus E1। En2 মাইনাস কি বলো তো ভাই? এটাকে En2 না এটারে E2 দিই, ঠিক আছে? আরো সুবিধা হয় তাই না? জি ভাইয়া। আরো E2 সুবিধা হয়। এটাকে E1 দিই, আরো সুবিধা। তাহলে কি হবে বলো তো ভাইয়া? E2 মাইনাস E1 হবে। E1। তাহলে বলো তো ভাইয়া এখানে আমি E2 বসাই দিলাম, এখানে আমি মাইনাস E1 বসাই দিলাম। দেখো তো ভাইয়া E2 এর মান একটু আগে আমরা দেখছি না মাইনাস আর এইচ প্রাইম জেড স্কোয়ার বাই N2 স্কোয়ার, দেখছি না? জি ভাইয়া। অবশ্যই দেখছি। তাহলে E2 এর মান হচ্ছে এটা। দেখো এখানে কি আছে? E2 মাইনাস E1, তাহলে এই মাইনাসের জন্য একটা মাইনাস দিলাম। বলো তো ভাইয়া E1 এর মান আবার কি? E1 এর মান আবার কি বলো তো ভাইয়া? মাইনাস আর মাইনাস এইচ আর এইচ প্রাইম জেড জেড স্কোয়ার স্কয়ার বাই বাই N1 N1 স্কয়ার। স্কোয়ার, তাই না? এবার তুমি ওই মাঝখানের মাইনাস চিহ্নটাকে ইয়ে করো, একটু দেখো কি করা যায়। বলো তো ভাইয়া এই মাইনাস আর ভিতরের মাইনাস গুণ হয়ে কি হয়ে যায়? প্লাস হয়ে যায় না? জি ভাইয়া। প্লাস। প্লাস হয়ে যায়। এটার আবার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আছে। মাইনাসে মাইনাসে গুণ করলে কিভাবে প্লাস হয়ে যায়, ঠিক আছে? কোন একটা সংখ্যাকে যখন তুমি মাইনাস দিয়ে গুণ করো সংখ্যাটা কি হয়? 180 ডিগ্রি দিক পরিবর্তন করে। আচ্ছা এগুলা পরে, এগুলা জটিল সংখ্যায় তোমরা শিখবা, কেমন? তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারে জটিল সংখ্যা আছে সেখানে তোমরা শিখবা, খুবই মজার একটা সাবজেক্ট। আচ্ছা তাহলে কি হবে বলো তো ভাইয়া? আর এইচ প্রাইম জেড স্কোয়ার ডিভাইড বাই কত? N1 স্কোয়ার। তাহলে দেখো তো ভাইয়া তুমি জেড স্কোয়ার এই যে আহ, দেখো তো ভাইয়া তুমি এই যে আর এইচ প্রাইম যেটা সেটা কমন নিতে পারো না? কমন নিতে পারো না ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। পাশাপাশি তুমি তুমি জেড স্কোয়ার যেটা এটাও কমন নিতে পারো না দুইটা জি থেকে? ভাইয়া। কমন নিলে কি থাকবে বলো তো ভাইয়া? 1/N1 স্কয়ার মাইনাস 1/N2 স্কয়ার One by থাকে না? N2 স্কয়ার। জি হ্যাঁ ভাইয়া। এই যে 1/N2 স্কয়ারের আগে মাইনাস 1/N1 স্কয়ারের আগে কি প্লাস। তাহলে প্লাস। তুমি যদি এই RH প্রাইম আর Z স্কয়ার কমন নাও তাহলে তোমার কি থাকবে? 1/N1 স্কয়ার থাকবে আর 1/N2 স্কয়ার থাকবে। এটা কার সূত্র বলো তো ভাইয়া? এই যে পরিমাণ শক্তি বিকিরিত হচ্ছে ওই পরিমাণ শক্তির না? এটা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। হ্যাঁ তাহলে N2 কক্ষপথ থেকে যখন একটা ইলেকট্রন N1 কক্ষপথে ফিরে আসে তখন কি হয়? কিছু পরিমাণ শক্তি বিকিরিত হয়। ওই পরিমাণ শক্তির পরিমাণ ডেল্টা ই সমান আমরা কি লিখতে পারি? আর এইচ প্রাইম ইন্টু জেড স্কোয়ার ইন্টু কত? 1/N1 স্কোয়ার মাইনাস কি 1/N2 স্কোয়ার। তাহলে এটা ক্লিয়ার করে লিখে ফেলো ভাইয়া। ডেল্টা ই ইজ ইকুয়াল টু আর এইচ প্রাইম জেড স্কোয়ার
1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এখানে আরএস প্রাইমের পরিচিতি কি বলতো ভাইয়া? শক্তির জন্য রিডবার্গ ধ্রুবক, এবং আরএস প্রাইমের মান আমরা জানি 2.18 ইনটু tan ইনভার্স কত? 18 জুল। 18 মনে জুল। থাকবে না? মনে জি। থাকবে। তো এটা নিয়ে একটা মজার কাহিনী আছে, এটা নিয়ে একটা খুব মজার কাহিনী আছে। তো এটা হচ্ছে কি শক্তির জন্য রিডবার্গ ধ্রুবক না? হ্যাঁ। জি ভাইয়া। তো তোমরা আগামী ক্লাসে দেখতে পারবা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আরো একটা রিডবার্গ ধ্রুবক আছে। তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কি আছে? আরো একটা রিডবার্গ ধ্রুবক আছে। তো যখন আমি ইন্টারে পড়তাম, তখন আমি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য যে রিডবার্গ ধ্রুবকটা আছে শুধুমাত্র তাকেই চিনতাম। এই শক্তির জন্য রিডবার্গ ধ্রুবকটাকে আমি চিনতাম না। এখন আমাদের যে প্রথম সাময়িক পরীক্ষা ছিল, ফার্স্ট ইয়ার ফাইনাল ছিল, মানে ফার্স্ট ইয়ার ফাইনাল না, অর্ধবার্ষিক পরীক্ষা হয় না? তো অর্ধবার্ষিক পরীক্ষা ছিল। তো অর্ধবার্ষিক পরীক্ষায় একটা বোর্ড কোয়েশ্চেন তুলে দিছিল, যেটা আসছিল যশোর বোর্ড 2015 সালে। তো ওই পরীক্ষায় শুধুমাত্র প্রশ্নে দেওয়া ছিল রিডবার্গ ধ্রুবক, যার মান হচ্ছে কত? রিডবার্গ ধ্রুবকের মানটাও দেওয়া ছিল 2.18 ইনটু tan ইনভার্স 18 জুল। এখন আমি তো রিডবার্গ ধ্রুবকের মান এই 2.18 ইনটু tan ইনভার্স 18 জুল এটার সাথে পরিচিত ছিলাম না। আমি পরিচিত ছিলাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য রিডবার্গ ধ্রুবকের মান। ঠিক আছে? তো আমি ভাবছি কোয়েশ্চেনে ভুল আছে, তো আগ বাড়ায় কি বলতো, ওইটা চেঞ্জ করে দিয়ে ওই মান বসায়, তরঙ্গ দৈর্ঘ্যের জন্য রিডবার্গ ধ্রুবকের মান বসায় অঙ্ক করে দিছি, এবং আনসার মিলছে, আনসারটা মিলবে। কিন্তু পরীক্ষার খাতায় আমাকে 0 দিচ্ছে। পরীক্ষার খাতায় আমাকে 0 দিচ্ছে। আমি তো শেষ। কিরে কি হইলো, আবার নাম্বার কেন কাটা গেল? পরে অনেক অ্যানালাইসিস করার পরে একটা ভিডিও ইউটিউবে অনেক খোঁজাখুঁজির পরে একটা যে ভিডিও পাইছিলাম, কার যেন ভিডিও পাইছিলাম, অন্যরকম পাঠশালা না কোথায় যেন। তো সেখানে দেখলাম যে না, শক্তির জন্য আরো একটা রিডবার্গ ধ্রুবক আছে, যেটাকে কি বলে বলতো? যেটার মান হচ্ছে 2.18 ইনটু tan ইনভার্স 18 জুল। তো যখন তোমাকে কোনো রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া থাকবে না, তখন তুমি ইচ্ছা অনুযায়ী একটা রিডবার্গ ধ্রুবক বসাইলেই পারো। বাট যখন তোমার প্রশ্নে রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া থাকবে, তখন যেটা দেওয়া আছে ওইটা দিয়েই তোমার ম্যাথ করা লাগবে। তাহলে চলো দেখে ফেলি আমাদের যে ম্যাথটা ছিল যশোর বোর্ড 2015 এর, ওই ম্যাথটা কি ছিল কেমন। তার আগে তোমাদের আরো একটা কথা বলি, যেহেতু এটা তড়িৎচুম্বকীয় শক্তি, তাই না? তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি E ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, বা ডেল্টা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এস নিউ বলতে পারি, বা কি বলতে পারি? এসি বাই ল্যামডা বলতে পারি, তাই না? এটা জি তো ভাইয়া। তোমাদের আর এখন শেখানো লাগবে না, এটা তোমরা জানো। তাহলে চলো আমরা প্রশ্নটা করে লিখে ফেলি। প্রশ্নটা ছিল এরকম, এরকম একটা ছবি ছিল। এটা ছিল নিউক্লিয়াস, এটা ছিল কে শেল, এল শেল, এম শেল, এন শেল। ঠিক আছে? এটা উদ্দীপক ছিল, এটা একটা উদ্দীপক ছিল, এবং এখানে দেওয়া ছিল এই পরমাণুটা হচ্ছে লিথিয়াম। ঠিক আছে? এখানে জেড ইকুয়াল টু 3 দেওয়া ছিল, মানে এটা লিথিয়াম পরমাণু। তো প্রশ্নটা ছিল এরকম যে এন শেল থেকে এন শেল থেকে এন শেল থেকে কে শেলে একটি ইলেকট্রন, এই নাইম, নাইম, আচ্ছা শোনো, ওই বুয়া আসছিল বলছে কল দিতে যদি বাজার টাজার হয়। আচ্ছা বুয়ারে কল দে। না বলছে আশিকের কাছে নাকি আছে, আশিক নাকি। এন শেল থেকে কে শেলে একটি ইলেকট্রন আপতিত হলে বা আবর্তিত হলে, আপতিত হলে বিকিরিত শক্তির বা বিকিরিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। নির্ণয় করো। এখানে রিডবার্গ ধ্রুবক এটা দেয়া ছিল, বুঝছো? দেয়া না থাকলে কোনো সমস্যাই হইতো না। দেয়া ছিল 2.18 ইনটু tan ইনভার্স 18 জুল। ঠিক আছে? এটা দেয়া ছিল, কেমন? দেয়া না থাকলে তরঙ্গ দৈর্ঘ্যটা দিয়ে করে দিলেই হয়ে যেত, বাট দেয়া ছিল দেখেই সমস্যা। তো এই প্রশ্নটার আনসারটা কি হবে বলতো? তো এই প্রশ্নটার আনসার যেটা, সেটা করার জন্য আমাদের জানা লাগবে ভাইয়া এন শেল কি আর কে শেল কি বলো তো। ভাইয়া কে শেল মানে কয় নাম্বার শক্তি স্তরের কথা বলছে? 1 নাম্বার। এক আমরা নাম্বার জানি ভাইয়া। এটা হচ্ছে কে শেল, এটা এল শেল, এটা এম শেল, এটা এটা এম। তার মানে কে শেল এর কথা মানে কি বলতো ভাইয়া? 1 নাম্বার শক্তি এক স্তরের নাম্বার কথা। শেল। তার মানে N1 এর মান কত? এনার মান 1। হ্যাঁ, N1 কি বলতো ভাইয়া? N1 হচ্ছে যেখানে সে ফিরে আসে, নিম্নতম কক্ষপথ। তাহলে N1 এর মান হচ্ছে 1। বলতো ভাইয়া কোন শক্তি স্তর থেকে আসছে?
এন শেল, ভাই, তাই না? 4 এন শেল নাম্বার মানে কি? 4 নাম্বার শক্তি চার স্তর নাম্বার ভাইয়া। শক্তি তার মানে n2 is equal to কত বলো তো ভাইয়া? 4, 4 4 তাই না? তার 4 নাম্বার থেকে 1 নাম্বারে আসে। তাহলে 4 নাম্বার থেকে 1 নাম্বারে আসে, z এর মান তো দেওয়াই আছে 3 যেহেতু লিথিয়াম। তাহলে বলো তো ভাইয়া বিকিরিত শক্তির পরিমাণ ডেল্টা ই সমান কত? RH প্রাইম আর প্রাইম z স্কয়ার ইনটু 1 বাই n 1 স্কয়ার by n1 মাইনাস square n plus 1 1 by n2 1 বাই square. n2 স্কয়ার। ঠিক আছে, অনেক কঠিন না বলো তো ভাইয়া? না ভাই অনেক সহজ। আচ্ছা দেখো, এখানে বিকিরিত শক্তির পরিমাণ বের করতে বলছে নাকি বলো তো ভাই তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলছে? তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা? এসি বাই AC by lambda. ল্যামডা বলতে পারি। তাহলে এসি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ প্রাইম জেড স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। বাকিটা তোমরা মান নির্ণয় করে বলো কত আসে। তো এখান থেকে 1 বাই ল্যামডা এর মান আমরা পাবো একটা, তো আর এইচ প্রাইমের মান হচ্ছে 2.18 ইনটু tan ইনভার্স 18। জেড এর মান কত বলো তো ভাইয়া? 3। এসআই এককেই বসাও সব, সমস্যা নাই, একক নিয়ে কোনো ঝামেলা নাই। এইচ এর মান হচ্ছে 6.626 ইনটু tan ইনভার্স 34। সি এর মান কত? 3 ইনটু tan টু দি পাওয়ার 8 1 বাই n1 স্কয়ার। n1 এর মান 1 স্কয়ার মাইনাস কত বলো তো ভাইয়া? 4 স্কয়ার। বলো তো কত আসে 1 বাই ল্যামডা এর মান? 1 বাই ল্যামডা এর মান কত আসে? মানে এই ডান পক্ষ এই দুটো কত আসে? ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাই AC ইনটু হবে না 1 by AC না হইয়া ওইদিকে গুণ হলে হ্যাঁ হ্যাঁ, ইনটু হলে ও না 1 বাই ল্যামডার কথা বলতেছি। 1 বাই ল্যামডা বাম পাশে রেখে এসসি কে এই সাইডে নিয়ে আসছি, বুঝছো? 1 by lambda হলো 92.53 into 10 to the power 6 92.53 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 না 10 টু দি পাওয়ার 6? 6 হ্যাঁ ওকে, 10 টু দি পাওয়ার 6। বলো তো 1 বাই ল্যামডার একটা নাম আছে, 1 বাই ল্যামডাকে আমরা কি বলতে পারি? কম্পাঙ্ক। কি বলতে পারি? তরঙ্গ কম্পাঙ্ক। সংখ্যা। এই তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক এফ বা নিউ, তরঙ্গ মুখ ফুসকে কম্পাঙ্ক গেছে। হচ্ছে নিউ। ঠিক আছে, তাহলে ল্যামডা কত আসে এখান থেকে বলো? 1.08 into 10 to the power minus 8 আচ্ছা 1.08 ইনটু 10 to the power minus 8 মিটার, তাই না? তো এটাকে ন্যানোমিটারে নিলে কত হবে? এই ন্যানোমিটারে নিলে কত হবে? 10.80 ন্যানোমিটার 10.8 80 ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। ওকে, এই সবার কি এটা আসছে? শোনো, ক্যালকুলেশন আমি করতেছি না, ক্যালকুলেশন ভুল হইলে কেউ ভাই বলবা না যে ভাই ক্যালকুলেশন, ঠিক আছে? এই ঠিক আছে, জি ভাই এটা আসছে। ওকে এটা আসছে, ভেরি গুড। 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার, আমরা সবাই জানি। ওকে ভেরি গুড। তাহলে দেখো তো যশোর বোর্ডের যে 2015 সাল, এটা ছিল যশোর 2015, হুবহু কিনা জানি না, তবে এটাই মানে এরকম একটা ছিল, ঋতবাগ ধ্রুবক দেয়া ছিল আর হচ্ছে এরকম বের করতে বলছিল 2015, এরকম আসছিল। ওকে, তাহলে দেখো আমরা আমরা বলতেছিলাম কি বলতো ভাইয়া, এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বের হয়েছে, তাই না? যখন একটা ইলেকট্রন, এটা তুলছো সবাই? এটা সবাই তুলেছো? তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো। তোমাদের আগামীকালকেও ক্লাস আছে, তাই তো? ওকে, মোটামুটি আমরা বলতে পারি আর 2টা ক্লাস পরে আমরা দ্রাব্যতা শুরু করবো, শেষ হয়ে যাবে, খুব দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা, এই এটা তুলছো সবাই? হ্যালো,
হ্যালো ভাইয়া ওকে জি ভাইয়া তাহলে বলছি। চলো আমরা কি দেখলাম যে যখন একটা ইলেকট্রন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে তখন কি হয় সে কিছু পরিমাণ শক্তি বিকিরিত করে এবং বিকিরিত শক্তিটা কি আকারে বের হয় বলো তো ভাইয়া তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে বের হয় এখন এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কি আছে নির্দিষ্ট কম্পাঙ্ক আছে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে না জি ভাইয়া এই জি, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু আছে এই তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন মানের জন্য এই তড়িৎচুম্বকীয় যে তরঙ্গটা বা এই তড়িৎচুম্বকীয় যে শক্তিটা ওই শক্তিটার বিভিন্ন নাম হয় ঠিক আছে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গটা এটার তরঙ্গ দৈর্ঘ্যের মানের উপর ভিত্তি করে এটার বিভিন্ন ধরনের নাম হয় তো চলো দেখে ফেলি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা বিকিরিত হচ্ছে ওইটার তরঙ্গ দৈর্ঘ্য কত হইলে সেটাকে আমরা কি নাম দিব ঠিক আছে কোন একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মানের উপর ভিত্তি করে কোন একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ এর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মানের উপর ভিত্তি করে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সমূহকে অনেকগুলা ভাগে ভাগ করা যায় ঠিক আছে অনেকগুলা ভাগে ভাগ করা যায় ঠিক আছে তো ল্যামডা এর কোন মানের জন্য ওইটাকে আমরা কোন ধরনের তরঙ্গ বলবো সেটা চলো শিখে ফেলি তো সেটা শিখার আগে চলো আমরা একটা ছন্দ লিখি লিখো মগা লিখো মগা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমার ইচ্ছা ছিল তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে তোমাদের বেসিক কিছু পড়াবো বাট তোমরা তরঙ্গ সম্পর্কেও তোমাদের আইডিয়া একটু কম ফিজিক্সে পড়বা এগুলা জাস্ট এতটুকু আপাতত জেনে রাখো তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে দুইটা তরঙ্গের লব্ধি কয়টা তরঙ্গের লব্ধি বলো তো ভাইয়া দুইটা এমন তরঙ্গের লব্ধি যারা লম্বভাবে যায় মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে কি ওয়াই অক্ষ এটা হচ্ছে কি বলতো ভাইয়া জেড অক্ষ ঠিক আছে এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তো দেখো মনে করো এই অক্ষ বরাবর তোমার যাচ্ছে একটা তড়িৎ তরঙ্গ বা বিদ্যুৎ তরঙ্গ এই এক্স অক্ষ বরাবর কি যাচ্ছে বিদ্যুৎ তরঙ্গ যাচ্ছে এক্স অক্ষ বরাবর কি যাচ্ছে বলতো বিদ্যুৎ তরঙ্গ যাচ্ছে দেখো এক্স অক্ষ বললে ভুল হবে এটা যাচ্ছে হচ্ছে এক্স আর জেড প্লেনে কোন প্লেনে বলতো এক্স আর জেড এক্স আর জেড প্লেনে তো ওয়াই আর এক্স প্লেনে মনে করো এরকম একটা চুম্বক তরঙ্গ যাচ্ছে কি যাচ্ছে বলতো ভাইয়া চুম্বক তরঙ্গ যাচ্ছে এটা বোঝানো একটু মুশকিল কেমন আচ্ছা দেখাই তোমাদের দুইটা জিনিস একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি মনে করো এক্স ওয়াই প্লেনে এরকম একটা তরঙ্গ যাচ্ছে কেমন আরেকটা তরঙ্গ যাচ্ছে হচ্ছে ওয়াই এক্স প্লেনে দুইটা কি একটা আরেকটা লম্ব বরাবর না জি ভাইয়া। এটা হচ্ছে এক্স আর জেড প্লেনে এটা হচ্ছে ওয়াই আর এক্স প্লেনে তো একটা হচ্ছে তড়িৎ চুম্বক বিদ্যুৎ তরঙ্গ আরেকটা হচ্ছে চুম্বক তরঙ্গ এই দুইটা যখন পাশাপাশি প্লেনে যায় মনে করো একটা এভাবে যায় ঠিক আছে একটা যায় এভাবে সাপের মতো আরেকটা যায় উপরে নিচে এভাবে ঠিক আছে তো দুইটা একটা আরেকটার উপরে আপতিত হয় না আপতিত হওয়ার পরে আমরা একটা লব্ধি তরঙ্গ দৈর্ঘ্য পাই লব্ধি এটা তোমরা বুঝতে পারছো দুইটা ভেক্টরের লব্ধি তো লব্ধি যে তরঙ্গটা পাই সেটাকে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলতেছি ঠিক আছে যদি কেউ না বুঝে থাকো বুঝার দরকার নাই এগুলা ফিজিক্সের ব্যাপার তোমাদের ফিজিক্স টিচাররা বুঝাবেন কেমন আচ্ছা দুটো তরঙ্গ কি একসাথে মিলে নতুন একটা তরঙ্গ তৈরি করে নাকি দুইটার হ্যাঁ অস্তিত্ব হ্যাঁ একসাথে? দুইটার লব্ধি আর একটা তরঙ্গ মানে নতুন দুইটা একটা তরঙ্গ আছে। হ্যাঁ দুইটা আলাদা যাইতে থাকে বাট তারা তো যখন লব্ধি উৎপন্ন করে তখন তো তাদের আর অস্তিত্ব থাকে না তাই না আমরা তো নতুন আরেকটা জিনিস পাই যেমন মনে করো তোমাদের ভেক্টরের একটা কনসেপ্ট মনে করো এটা হচ্ছে একটা বল কেমন এটা হচ্ছে একটা বল এটার এক্স অক্ষ বরাবর তোমার 5 নিউটন কাজ করতেছে এক্স অক্ষ বরাবর 4 নিউটন কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর 3 নিউটন কাজ করতেছে তার মানে কি বলতো ভাই সে এক্স অক্ষ বরাবর 4 নিউটন এভাবে যাবে আর ওয়াই অক্ষ বরাবর 3 নিউটন এভাবে যাবে না সে আসলে কি বলতো ভাই মাঝামাঝি কোনো একটা পথ বরাবর যাবে না জি ভাইয়া জি ভাইয়া। এবং এই বরাবর যে যাচ্ছে এই বরাবর যাওয়ার ক্ষেত্রে তার উপরে কার্যকরী বল কত 4 নিউটন নাকি 3 নিউটন একটাও না এটা 5 চার একটাও না তাই না নতুন আরেকটা বল তার উপরে কার্যকরী হচ্ছে না এই নতুন বলটাকে আমরা কি বলতেছি লব্ধি বল বলতেছি তাই না জি ভাইয়া। হ্যাঁ তো যারা এগুলা জানো না এগুলা পড়বা ভেক্টর ঠিক আছে আমরা কিন্তু যখন একটা বলের উপরে দুই দিকে দুইটা ফোর্স দিই সে কিন্তু দুই দিকে যায় না সে মাঝামাঝি কোনো একটা পথে যায় এবং এদিকে 4 নিউটন এদিকে 3 নিউটন যে দিই সে আসলে 4 নিউটন বা 3 নিউটনের উপরে যায় না সে যায় কি বলতো ভাইয়া অন্য কোনো একটা বল বরাবর তাই না যে বলটা বরাবর যায় সেটা হচ্ছে 5 নিউটন এটাকে আমরা লব্ধি বল বলি এগুলা ভেক্টরে পড়বা ঠিক আছে এগুলা আমি এখানে পিথাগোরাসের গন্ধ পাচ্ছি কেন? আচ্ছা যেহেতু আমি 90 ডিগ্রি দিছি এজন্য পিথাগোরাসের গন্ধ পাইতেছি
আর পিথাগোরাসের সাথে এটার ভাইয়া, খুব বেশি সম্পর্ক নাই। আচ্ছা ফিজিক্স তো পড়বা, এটা ফিজিক্স পড়বা, ভেক্টরে পড়বা, খুব মজার কনসেপ্ট। শোনো, ফিজিক্স যখন পড়বা দয়া করে যে সূত্রগুলা পড়তেছো এগুলা ফিল করার ট্রাই করো, ঠিক আছে? দয়া করে যেগুলা পড়তেছো এগুলা ফিল করার ট্রাই করো, কেমন? যেগুলো আসলে বোঝাচ্ছে কি, ঠিক আছে? শুধুমাত্র পড়ে যায় না, পড়ে গেলে পড়বা, বই শেষ হবে, পরীক্ষায় নাম্বার আসবে না। কলেজের পরীক্ষায় নাম্বার আসা আর আলটিমেট জায়গায় পরীক্ষায় নাম্বার আসা এক কথা না। তুমি যে ইনস্টিটিউশনে করবা, ফার্স্ট হইতে চাও, যেই সকল জায়গায় তুমি ফার্স্ট হইতে চাও, ওই সকল জায়গার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমার আইডিয়া থাকা লাগবে। তুমি যদি বুয়েটে প্রশ্ন ফার্স্ট হইতে চাও, তাহলে বুয়েটের টিচাররা যেরকম কোয়েশ্চেন করে ওইগুলোর সাথে তোমার কি পরিচিতি থাকা লাগবে। তুমি যদি তোমার কলেজে ফার্স্ট হইতে চাও, তোমার কলেজের টিচারের সাথে, টিচার যে প্রশ্নগুলা করে ওইগুলোর সাথে তোমার পরিচিত হতে হবে। তুমি যদি ভাইয়া কোনো একটা কোচিং সেন্টারে ফার্স্ট হইতে চাও, ওই কোচিং সেন্টারে কিরকম প্রশ্ন করে ওই প্রশ্নের প্যাটার্নটা সম্পর্কে তোমার আইডিয়া থাকা লাগবে, ঠিক আছে? তো তুমি যেই প্রশ্ন প্যাটার্নের সাথে বেশি পরিচিত হবা, দেখবা ওই প্রশ্ন প্যাটার্নে তোমার পরীক্ষা তত বেশি ভালো হচ্ছে, তোমার প্রিপারেশন কম থাকা সত্ত্বেও, ঠিক আছে? তো বুয়েটে ভালো করার জন্য আমি এতটুকু বলতে পারি যে তোমার আসলে উপলব্ধি করা লাগবে ভিতরে কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কি থাকবে বলতো ভাই? তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তো এই তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন মানের উপর ভিত্তি করে ওই তরঙ্গকে আমরা কি বলতে পারি? বিভিন্ন নাম দিতে পারি। তাহলে লিখো মগারোজ, মগারোজ অতি দুপুরে অবলাকে মারে। এগুলা ভাইয়ার বানানো ছন্দ, ভাইয়ার বানানো ছন্দ একটু উল্টাপাল্টা হয় ভাই, এবং অতি মনে কি থাকে। অতি বেগুনি, আর দুপুরে কি দৃশ্যমান, আর অবলোকে কি অবলোহিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মগারোজ অতি মাইক্রোওয়েভ। দুপুরে অবলাকে মারে, ঠিক আছে? মারে মগারোজ, মাইক্রোওয়েভ। হ্যাঁ হ্যাঁ, মাতে মাইক্রোওয়েভ, রেতে রেডিও ওয়েভ, ঠিক আছে? বলতেছি, তো লিখো মগারোজ অতি দুপুরে অবলাকে মারে। ম হচ্ছে মহাজাগতিক রশ্মি, ম হচ্ছে কি? মহাজাগতিক রশ্মি। গাতে কি কেউ বলতে পারবা? গামা গামা রশ্মি। রশ্মি। গামা রশ্মি, গামা রে, ঠিক আছে? রোজে কি বলো, তোমরাই বলো। রেডিও অ্যাক্টিভ না, জানি না। রঞ্জন রশ্মি বা এক্সরে, রঞ্জন রশ্মি, X-ray। রঞ্জন রশ্মি বা কি এক্সরে। এক্সরে তরঙ্গ দৈর্ঘ্য তোমরা পড়ে আসছো আমি জানি, ট্যান ইনভার্স ট্যান মিটার, তাই না? পড়ছো আমি জানি এক্সরে। তারপরে অতি হচ্ছে ভাইয়া অতি বেগুনি অতি রশ্মি, বেগুনি। আলট্রা ভায়োলেট রে বলে। হুম। দুপুরে তাহলে অবশ্যই দৃশ্যমানই হবে। অবশ্যই দৃশ্যমান, দুপুরে হচ্ছে দৃশ্যমান, দুপুরে আমরা সবকিছু দেখতে পাই, দৃশ্যমান, ঠিক আছে? অবলাকে হচ্ছে অবলোহিত, অবলোহিত। ঠিক আছে? অবলোহিত। মা হচ্ছে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। রে হচ্ছে রেডিও ওয়েভ। তো এই ভাগগুলাতে আমরা করতে পারি। তোমাদের হাজাইন আখতারের বইতে মহাজাগতিক রশ্মি যেটা সেটা নাই, গুহ স্যারের বইতে হয়তো পেয়ে যাবা। এবং এবং উপর ভাইয়া, থেকে বই নিচের কোনটা দিকে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে। উপর থেকে নিচের দিকে কি বাড়ে বলতো ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। যত নিচের দিকে যাবা তত তরঙ্গ দৈর্ঘ্যের মান কি হবে? বাড়তে থাকবে, কেমন? মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, গামা রশ্মির তার চেয়ে একটু বেশি, রোজের মানে রঞ্জন রশ্মির তার চেয়ে একটু বেশি। আর শোনো, তোমরা কি জানো ইজ ইকুয়াল টু? আমরা তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে শক্তি কম হবে। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কি বলতো ভাইয়া? শক্তি কম হবে। কম হবে। হ্যাঁ, এসসি বাই ল্যামডা। আবার দেখো তো ভাইয়া, সি ইজ ইকুয়াল টু কি জানো? এস নিউ জানো না? আচ্ছা নিউ ইজ, আচ্ছা নিউ ইজ ইকুয়াল টু কি জানো বলো তো ভাইয়া? নিউ ইজ ইকুয়াল টু কি? সি বাই ল্যামডা না? কি নিউ ইজ ভাইয়া? ইকুয়াল টু, তার মানে তোমার ল্যামডা এর মান যত কমবে নিউ এর মান তত বাড়বে না? কম্পাঙ্ক তত বাড়বে না? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, তার মানে এই সম্পর্কগুলো কিন্তু তোমার জানা লাগবে যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় কম্পাঙ্ক কি হবে? কম হবে। তরঙ্গ দৈর্ঘ্য কম হইলে কম্পাঙ্ক কি হবে? বেশি হবে, ঠিক আছে? আবার তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে শক্তি কিন্তু কি হবে বলতো ভাইয়া? তত কমবে। এই যে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শক্তি কি হবে? কমবে। তো এই রিলেশনশিপ গুলো কিন্তু তোমাদের বোঝা লাগবে, কেমন? তো মহাজাগতিক রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা কত হয় বলতো ভাইয়া? সেটা হয় নরমালি 5 × 10⁻⁴ ন্যানোমিটারের কম।
5 × 10⁻⁴ ন্যানোমিটারের কম হয় মহাজাগতিক রশ্মি যেটা সেটা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তোমরা ভাইয়া এগুলা মুখস্থ করার দরকার নাই, আমি আবার বলতেছি এগুলা মুখস্থ করার দরকার নাই, মনে রাখার মতো অনেক জিনিস আছে। এগুলা কি করবা, একবার দেখবা, মনে থাকলে থাকছে, নইলে আল্লাহ হাফেজ। কি মনে রাখা লাগবে সেটা আমি বলে দিব। বুঝতে পারছো ভাইয়া? সবকিছু মনে রাখতে হয় না, পড়াশোনা জি মুখস্থ ভাইয়া। বিদ্যার জন্য না, পড়াশোনা মুখস্থ বিদ্যার জন্য না, এত ইনফরমেশন মুখস্থ করে আলটিমেটলি কোনো লাভ হবে না। ঠিক আছে, তো দেখো মহাজাগতিক রশ্মির ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য কত হয়, 5 × 10⁻⁴ ন্যানোমিটার হয়। তার মানে তুমি যদি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ পাও এবং সেটার তরঙ্গ দৈর্ঘ্য যদি এরকম হয় যে 4 × 10⁵ ন্যানোমিটার, বলো তো ভাইয়া এই 4 × 10⁵ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যটা কি এটার চেয়ে ছোট? জি ভাইয়া, ছোট। অবশ্যই ছোট, অবশ্যই ছোট, অবশ্যই ছোট। তাইলে এটা কোন ধরনের রশ্মি হবে? মহাজাগতিক এটা মহাজাগতিক রশ্মি হবে। এরপরে গামা রশ্মি, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান কত হয় বলো তো ভাইয়া? 0.01 ন্যানোমিটার থেকে বড় এবং 5 × 10⁻⁹ ন্যানোমিটারের ছোট। ঠিক আছে, এটা কার রেঞ্জ বলো তো ভাইয়া? এটা হচ্ছে গামা রশ্মির রেঞ্জ। ঠিক আছে, এরপরে আসি রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মির রেঞ্জ হচ্ছে কত বলো তো ভাইয়া? 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। 0.01 ন্যানোমিটার থেকে কত বলো তো ভাইয়া? 10 ন্যানোমিটার। এই রেঞ্জটা কার জন্য? এক্স রের জন্য বা রঞ্জন রশ্মির জন্য। অতি বেগুনি রশ্মির জন্য তোমার রেঞ্জটা হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। কত বলো তো ভাইয়া? 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। তোমাদের আরো একটা জিনিস বলি, বই ভেদে এবং বইয়ের এডিশন ভেদে এই সংখ্যাগুলা চেঞ্জ হয়। বই ভেদে এবং বইয়ের এডিশন ভেদে এই সংখ্যাগুলা চেঞ্জ হয়। আমি তোমাকে সেই সংখ্যাগুলাই দিচ্ছি যেগুলা সর্বজন স্বীকৃত। ঠিক আছে, বিভিন্ন জায়গায় তোমারে পড়ানো হবে বা যেগুলা মেনে তুমি যদি আনসার করো এগুলো আসলে কাটার কোনো স্কোপ নেই। ঠিক আছে, ওই সংখ্যাগুলাই তোমাকে আমি দিচ্ছি। ভাইয়া আচ্ছা, গামা রশ্মির ক্ষেত্রে, ভাইয়া গামা রশ্মির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কি 5 × 10⁻⁴ ন্যানোমিটার থেকে ছোট? তাহলে তো এটা মহাজাগতিকের মধ্যে পড়ে যাইতেছে। আচ্ছা, বড় বড়, ও উল্টা হবে, চিহ্ন হ্যাঁ, উল্টা হবে, চিহ্ন উল্টা হবে। আচ্ছা, এই আমি চিহ্নটা সেটাই ভাবতেছি যে এটা তো তাহলে মহাজাগতিকের হ্যাঁ, মধ্যেই চলে যেত। ভেরি গুড। আমি আসলে বড় চিহ্নই লিখছি, তোমাদের চোখে সমস্যা থাকার কারণে তোমরা উল্টা সাইন দেখছো। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, তো এরকম উল্টা পাল্টা দেখা যাবে না। আজকেই চক্ষু চিকিৎসকের কাছে যাবা, যে চক্ষু ঠিক করে আসবা। ঠিক আছে, তো এই চিহ্নগুলা ভাইয়া আমি উল্টা। দুইবার চোখে ডাক্তার দেখাইছি, ডক্টর বলছে যে চোখে কোনো সমস্যা নাই। ইস, না আবার দেখাবা আজকে, বলবা ইমন ভাইয়া বলছে আমার চোখে সমস্যা। ওকে ভাইয়া। ওকে, তাহলে অতিবেগুনি রশ্মি হওয়ার জন্য ল্যামডা এর মান যেটা, তরঙ্গ দৈর্ঘ্যের মান যেটা, সেটা কি 10 ন্যানোমিটার থেকে বড় হওয়া লাগবে, 380 ন্যানোমিটার থেকে কি হওয়া লাগবে, ছোট হওয়া লাগবে। ঠিক আছে, তো এই যে ভাইয়া দৃশ্যমান আলোক রশ্মি হওয়ার জন্য তোমার কত বলো তো ভাইয়া? 380 থেকে 780 হওয়া লাগবে। 380 ন্যানোমিটার থেকে কত হওয়া লাগবে বলো তো ভাইয়া? 780 ন্যানোমিটার হওয়া লাগবে। এই দৃশ্যমান আলোক রশ্মিকে আমরা আবার 7 ভাগে ভাগ করতে পারি। এই 7 ভাগের প্রত্যেকটা ভাগ তোমার মনে রাখা লাগবে। ঠিক আছে, এইটা মনে রাখা লাগবে। কেমন? অন্যগুলা মনে না রাখো বা রাখো সেটা তোমার পার্সোনাল চয়েস, তোমার চয়েস, কিন্তু দৃশ্যমান আলোক রশ্মির জন্য আমরা যে রেঞ্জটা পাবো সেটা আমাদের মনে রাখা লাগবে। আয় হায়, সময় তো চলে যাচ্ছে। আচ্ছা, অবলোহিত রশ্মির জন্য বলো তো রেঞ্জটা কত? অবলোহিত রশ্মির জন্য 780 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার থেকে কত বলো তো? এই আবার উল্টা হয়ে গেছে সাইনগুলা, এই নিচের সাইনগুলা উল্টা হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এই যে এটা। ঠিক আছে, 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার থেকে 380, 380 থেকে কত বলো তো ভাইয়া? 780, 380 থেকে কত বলো তো ভাইয়া? 780। 780। ওকে, আচ্ছা, তো তাহলে 780 ভাইয়া ন্যানোমিটার। ভাইয়া তাহলে যদি এখানে 7টা রং থাকে, তাহলে যদি এটাকে ভাগ করি তাহলে কি প্রতি রঙের জন্য 7 ন্যানোমিটার করে আসতেছে? না 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 না, আলাদা রেঞ্জ, আলাদা আলাদা রেঞ্জ। আচ্ছা, বলে দিব, বলে দিব, বলে দিব। তো তুমি অবলোহিত রশ্মির জন্য পাবা 780 ন্যানোমিটার থেকে 2 মিলিমিটার। কত বলো তো ভাইয়া? 2 মিলিমিটার। ঠিক আছে, তারপরে 2 মিলিমিটার থেকে পাবা হচ্ছে 0.1 মিটার। বই ভেদে এগুলা আলাদা পাবা। তারপরে 0.1 মিটার থেকে কত বলো তো ভাইয়া? 1000 মিটার, রেডিও ওয়েভ যেটা। ঠিক আছে, এটা কি বলো তো ভাইয়া? রেডিও ওয়েভ, আরো বড়ও হয়। তো এই রেঞ্জ, ঠিক আছে, এই রেঞ্জ গুলা তোমরা একবার রিডিং করবা, মনে থাকলে থাকছে, নইলে আল্লাহ হাফেজ। নরমালি একটা এমসিকিউ মাঝে মাঝে দিয়ে দেয়,
মাঝে মাঝে একটা এমসিকিউ দিয়ে দেয়। তো যদি মনে থাকলো তাইলে তো পারলা, মনে না থাকলে ভাইয়া দরকার নেই এত এত প্রেসার দেওয়ার নিজেকে, ঠিক আছে? কিছু মাঝে মাঝে তোমার কিছু জিনিসকে ছেড়ে দিতে হয়, কেমন? তবে এই যে দৃশ্যমান আলোক রশ্মির রেঞ্জ 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, এটা তোমার জানা লাগবে, ঠিক আছে? এটা তোমার জানা লাগবে। তো দৃশ্যমান আলোক রশ্মিকে আমরা আবার 7টি অঞ্চলে ভাগ করতে পারি। কয়টা অঞ্চলে ভাগ করতে পারি বলো তো ভাইয়া? কয়টা অঞ্চলে? 7টি। হ্যাঁ, বেনিয়াস কলা, ঠিক আছে? তাহলে লিখো দৃশ্যমান আলোক রশ্মি। আলোক রশ্মি। তাহলে এটা হচ্ছে কি বলতো ভাইয়া? বেনিয়াস কলা। বে নি আ স ক লা, ঠিক আছে? তাহলে প্রথমে আসলো বেগুনি। বেতে কি বলতো ভাইয়া? বেগুনি, তাই না? বেগুনি। তো তোমার কোন একটা আলোক রশ্মির বর্ণ বেগুনি হওয়ার জন্য তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান হইতে হবে ভাইয়া। ল্যামডা এর মান কত হইতে হবে বলতো ভাইয়া? 480 ন্যানোমিটার 380 ন্যানোমিটার থেকে 424 ন্যানোমিটার। কত বলতো ভাইয়া? 380 ন্যানোমিটার থেকে কত বলতো? 424 ন্যানোমিটার। নীল হওয়ার জন্য তোমার ল্যামডা হওয়া লাগবে ভাইয়া 424 ন্যানোমিটার থেকে 450 ন্যানোমিটার। কত বলতো ভাইয়া? 450 ন্যানোমিটার। তারপরে আছে আতে কি বলতো ভাইয়া? আসমানি। আসমানির জন্য ল্যামডা হওয়া লাগবে হচ্ছে 450 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার। শতে হচ্ছে সবুজ। সবুজ হওয়ার জন্য তোমার ল্যামডা হইতে হবে ভাইয়া 500 ন্যানোমিটার থেকে 575 ন্যানোমিটার। তারপরে আছে হলুদ। হলুদ হওয়ার জন্য ল্যামডা এর মান হইতে হবে ভাইয়া 575 ন্যানোমিটার থেকে 590 ন্যানোমিটার। হলুদের রেঞ্জটা অনেক ছোট। তারপরে আছে কমলা। কমলার জন্য ল্যামডা এর মান হইতে হবে 590 ন্যানোমিটার থেকে 647 ন্যানোমিটার। তারপরে আছে লাল। লালের জন্য ল্যামডা এর মান হইতে হবে 647 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। বলতো ভাইয়া, এই যে আমরা লিখলাম দৃশ্যমান আলোক রশ্মির 7টি বর্ণ, 7টি বর্ণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য লিখলাম। বলতো ভাইয়া, কোন বর্ণের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন? বেগুনি। কোন কোন বর্ণের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ? লাল। কোন বর্ণের আলোক রশ্মির কম্পাঙ্ক সর্বোচ্চ? বেগুনি। বেগুনি। হ্যাঁ, নিউ ইজ ইকুয়াল টু কি? সি বাই ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি নিউ এর মান কত? তত কম। আর তরঙ্গ দৈর্ঘ্য যত কম নিউ এর মান কি? তত বেশি। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কম্পাঙ্ক কি হয়? বেশি হয়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেগুনির সবচেয়ে কম, কম্পাঙ্ক সবচেয়ে বেশি কার? বেগুনির। তাহলে কম্পাঙ্ক সবচেয়ে কম কার? লাল। লালের। বলো তো ভাই, শক্তি কোন বর্ণের বেশি? বেগুনি নাকি লাল? শক্তি বেগুনির বেশি। হ্যাঁ, যার কম্পাঙ্ক বেশি তার কি বলতো ভাইয়া? শক্তিও বেশি। শক্তি তার মানে বেশি। বেগুনির, হ্যাঁ, বেগুনির শক্তি বেশি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। কালকে তোমাদের পারমাণবিক বর্ণালীর আদ্যপান্ত নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? পারমাণবিক বর্ণালী নিয়ে তোমাদের যা যা জানা দরকার কালকে ইনশাআল্লাহ আলোচনা করব। এবং তোমাদের পরীক্ষা হবে খুব সম্ভব এতটুকু পর্যন্ত সিলেবাস কভার করা হয়েছে নেক্সট পরীক্ষার জন্য। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মধ্যে বা কালকের মধ্যে আজকের ক্লাসের নোট আপলোড করে দিবা। তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।